প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি সঞ্জয় ভৌমিক। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেট ও ফাংশন। তো আলোচনার শুরুতেই তোমাদের বলে রাখি, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি অন্তত একবার দেখো, তাহলে সেট সংক্রান্ত যে ভীতি তোমাদের মধ্যে আছে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের বোর্ড প্রশ্ন বা অনুশীলনীর প্রশ্ন সমাধানে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র একবার অন্তত মন দিয়ে দেখো, তাহলেই তোমাদের এই ভীতি দূর হয়ে যাবে। তাহলে আমরা সেট শুরু করি। তো সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সেট, সুপার সেট। তাহলে সেট মূলত কী? সেট মূলত কোনো জিনিসের তালিকা করা। যেমন আমরা বাজারে যাই, বাজারে গিয়ে দেখা গেলো যে কিছু সদাই করি। যেমন ধরলাম যে আমরা কিছু তরকারি কিনবো, তরকারি, মাছ, মাংস, এই যে লিখলাম, এটা একটা সেট। এখন ধরো যে তুমি দোকানে গিয়ে খাতা কিনলে, কলম, পেন্সিল, এটা আর একটা সেট। তাহলে সেট মূলত যে কোনো কিছুর তালিকাবদ্ধ করাই একটা রূপ। তা আমরা প্রথমেই বলেছিলাম ডিনার সেট। ডিনার সেটে একটা সেট, এটাকে সেট বলা হয় কেন? কারণ ওখানে বিভিন্ন প্রকারের প্লেট, দেখা গেলো বড় প্লেট, মাঝারি প্লেট বা বাটি, বড় বাটি, চামচ, বিভিন্ন প্রকার জিনিস ওখানে থাকে। এখন সেট হইতে গেলে কি অনেক পদের আইটেম হইতে হবে? একটা হলে হবে না? হ্যাঁ, একটা হলেও হবে। ধরো যে তুমি একটা, এই সবগুলো একটাতেই আমরা বলে দিলাম যে যে বাজার, যে যে মৌলিক সংখ্যা বলে দিলাম, মৌলিক সংখ্যা। তখন এটাও একটা সেটে রূপান্তরিত হলো, সকল মৌলিক সংখ্যা একটা সেটের ভিতরে আমরা নিয়ে আসলাম। তো এইভাবে সেটকে আমরা বলতে পারি। সর্বপ্রথম জস ক্যান্টন সেট সম্পর্কে ধারণা দেয়। তিনি সর্বপ্রথম এই সেটটা লেখে। তিনি যখন লেখে তখন এই সেটটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লেখে। তখন থেকে এটা আমরাও দ্বিতীয় বন্ধনীতে লিখি। জস ক্যান্টন অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে আমরা তার সেই সেটের ধারণাগুলোই উপস্থাপন করব। তা প্রথমেই চলে আসি সেটের সংজ্ঞা দিয়ে। তা বইতে যে সংজ্ঞাটা আছে সেটা আমরা একটু বলি, তারপরে এটার ব্যাখ্যা করব। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ, বি, সি, এরকম বড় হাতের অক্ষর, বা এক্স, ওয়াই, জেড, এই বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবং সেটের যে উপাদানগুলো সেগুলো সাধারণত ছোট হাতের অক্ষর, যেমন এ, বি, সি বা এক্স, ওয়াই, জেড, এইরকম করে প্রকাশ করা হয়। আবার 1, 2, 3, 4 দিয়েও প্রকাশ করা হয়, 3, 4 ইত্যাদি দিয়েও প্রকাশ করা হয়। তো এখন সেটের যে উপাদান, যে ধরলাম যে এখানে এ, বড় হাতের এ ইকুয়াল টু এ, বি, সি। তাহলে এ সেটের ভিতরে কি কি আছে? এ, বি এবং সি। এই এ, বি, সি এইগুলা হচ্ছে এই বড় হাতের এ সেটের উপাদান। এই ছোট হাতের এটাও আছে এর ভিতরে, এই ছোট হাতের বিটাও আছে বি এর ভিতরে, ছোট হাতের সিটাও আছে এর ভিতরে।
এই সবগুলোই ABC এর উপাদান। তবে তাহলে এগুলা কিভাবে লেখা যায়? এইটা লেখার জন্য আমাদের একটা চিহ্ন আছে। সেই চিহ্নটাকে বলা হয় এলিমেন্টস অফ বা বিলংস টু বলেও বলতে পারি। যেমন আমাদের এখানে প্রথমেই বলেছিলাম যে ABC এই এ সেটে বিদ্যমান। তাহলে সেটাকে লেখা যায় এ বিলংস টু এই এ, মানে এ সেটের ভিতরে এই এটা আছে। আবার বি এইটাও বিলংস টু এ। তাহলে এটা পড়ার সময় আমরা বলতে পারবো যে এ বিলংস টু এ, মানে এর উপাদানগুলো এর ভিতর বিদ্যমান। এখন যদি ধরি যে এই এক্স এক্স কি এর এর ভিতরে আছে, উত্তর হচ্ছে না। তাহলে এইটাকে কিভাবে লেখা যায়? এটাকে এই বিলংস টুকে কেটে দিলে যেটা হবে সেটাই, এটাকে আমরা বলতে পারি ডাজ নট বিলংস টু। তাহলে এটাকে যখন আমরা পড়ব তখন বলতে পারবো যে এক্স ডাজ নট বিলংস টু এ, মানে এই এক্সটা এ সেটের ভিতরে বিদ্যমান নেই। তাহলে আমরা উপাদান সম্পর্কে একটা ধারণা পেলাম যে উপাদানগুলো এই দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে যে লেখা হয় সেগুলোই হচ্ছে আমাদের উপাদান। ধরলাম যে এই জায়গা একটা সেট লিখলাম যে এক্স ইকুয়াল টু 2 4 6 8 ডট ডট আরও হইতে পারে, এরকম আমরা একটা লিখলাম। তাহলে এই যে কমা দিয়ে লিখলাম 2 4 6 8, এই 2 4 6 8 এই এক্সে বিদ্যমান। অতএব এই 2 4 6 8 এগুলোই হচ্ছে আমাদের এই সেটটার উপাদান। তাহলে আমরা উপাদান সম্পর্কে একটা ন্যূনতম একটা ধারণা পেয়ে গেলাম। এখন এই সেটের প্রকাশের জন্য আমাদের কয়েকটা পদ্ধতি আছে। এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তা আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, এই এ ইকুয়াল টু ABC, এক্স ইকুয়াল টু 2 4 6 8, এই সবগুলাই তালিকা। মানে আমরা যখন বাজার করতে গেলাম, বাজারে দেখা গেলো আমাদের বাবা মা বলে দিল যে আজ বাজার থেকে যে নিয়ে আসবা চাল, নিয়ে আসবা ডাল, নিয়ে আসবা মশলা বা মাছ। এই যে আমরা লিস্ট করে নিয়ে গেলাম, এইটাই মূলত তালিকা পদ্ধতি। এইটাকে আমরা একটা পদ্ধতি বলতেছি, সেটা তালিকা পদ্ধতি। এখন আর একটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই যে আমরা লিখলাম চাল ডাল মাছ, এইটা অনেক যদি বড় হয়ে যায় তখন আমরা তো লেখা কঠিন। দেখা গেলো আমরা বলে দিলাম যে এই এক্স ইকুয়াল টু যে কোন 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে ততগুলা, বা এক্স ইকুয়াল টু বলে দিলাম যে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখতে গেলে আমাদের খাতার পর খাতা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। তাই আমাদের গণিতবিদরা চিন্তা করলো যে এত লেখা ছাত্রদের পক্ষে তো সম্ভব নয়। তখন তারা একটা পদ্ধতি আবিষ্কার করলো, তখন তার নাম দিল সেট গঠন পদ্ধতি। যেমন প্রথমেই আমরা লিখেছিলাম এক্স ইকুয়াল টু 4 2 4 6 8, এগুলা লিখছিলাম। এখন লিখতে এইটা আনলিমিটেড পর্যন্ত যাইতে আমরা দেখা গেলো যে আমরা 100 বা 200 বা 500 পর্যন্ত আমরা যাই গেলাম, 500 পর্যন্ত সংখ্যা লিখতে বললো, কিন্তু 500 পর্যন্ত লিখতে খাতাই তো শেষ হয়ে যাবে। তাই এইটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি না যে এগুলো এখানে কি একটা জিনিসের মিল আছে, যে এখানে দেখতে পাচ্ছি 2 4 6 8, এগুলো প্রত্যেকটাই আমাদের জোড় সংখ্যা। তাই এইটার আমরা পরিবর্তে লিখতে পারি না যে এইটা একটা জোড় সংখ্যার সেট। তবে এইটা লেখারও একটা পদ্ধতি আছে। এইটা লেখার জন্য আমাদেরকে লিখতে হবে যে আমরা নর্মালি এগুলো এক্স ওয়াই জেড এরকমই লিখি। তোমাদের বইতে যা আছে সব এক্স ওয়াই দিয়েই লেখা আছে, জেড দিয়েও থাকতে পারে। তা আমি ধরে নিলাম যে এখানে এক্স দিয়েই আসছে, এক্স দিয়ে লিখলাম যে এক্স,
তারপরে এখানে একটা ইস টু দেওয়া হয়, এটার নাম হচ্ছে সাজ দ্যাট, যে যেন, যে এক্স যেন, যে এক্স জোড় সংখ্যা, তখন এটা এক লাইনের ভিতরে আমাদের পুরো জোড় সংখ্যার সেটকে আমরা নিয়ে আসতে পারলাম। এখন এইটা দেখা গেলো যে এটা আমরা বললাম এক্স ও এক্সের স্বাভাবিক সংখ্যা, তখন লিখলাম এক্স স্বাভাবিক সংখ্যা, তখন সকল স্বাভাবিক সংখ্যার সেটই আমরা এর ভিতরে নিয়ে আসতে পারলাম। এখন আমাদের নর্মালি পরীক্ষাতে সেট গঠন থেকে তালিকা, তালিকা থেকে সেট গঠন এরকম আসে, ধরুন আমরা কিছু এইগুলা অঙ্ক করার সময় দেখব। এখন হালকা একটু ধারণা নিয়ে যাই, যে ধরি যে আমাদের একটা সেট আছে 7, 14, 21, 28, এইটা একটা সেট, ধরলাম যে এই সেটটার নাম এ। এখন এইটা তো তালিকাতে আছে, তো এইটা আমরা সেট গঠনে কিভাবে নিতে পারি? তো এইটা সেট গঠনে নিতে গেলে এর ভিতরে একটা মিল খুঁজতে হবে, এদের ভিতরে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আমাদের খুঁজে বের করতে হবে, যে এখানে কি জোড়, বেজোড়, মৌলিক, বা এখানে এরা কি কোনো গুণিতক, গুণনীয়ক, বা এখানে কোনো স্কোয়ার, বা এখানে রুট, কিছু একটা তো থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 7-এর সাথে 2 গুণ করলে পরে 14, 7 ইন্টু 1 ইকুয়াল টু 7, যে 7 ইন্টু 2 ইকুয়াল টু 14, যে 7 ইন্টু 3 ইকুয়াল টু 21, অ্যান্ড 7 ইন্টু 4 ইকুয়াল টু 28। এইভাবে কিন্তু জিনিসগুলো চলতেছে। তার মানে এটা 7-এর সাথেই 1, 2, 3, 4 গুণ করলেই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই সংখ্যাগুলোকে আসলে আমরা কী বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি হচ্ছে 7-এর গুণিতক, মানে 7কে গুণ করে করে আমরা যাইতে পারি। তবে এটা শুরু হয়েছে আসলে কোথা থেকে? 7 থেকে, আবার শেষ হয়েছে 28, মানে 28-এরও বড় না, এরকম একটা জিনিস, তাই তো? তাহলে এইটা শুরু হইলো 7 থেকে, 7কে গুণ করে করে আমরা গেলাম, এবং এটা শেষ হয়েছে 28 দিয়ে, মানে 28-এর বড় না, আবার 28-এর সমানও হতে পারে। তাহলে জিনিসটা কী হয়েছে, যে এটা আমরা 7 থেকে শুরু করছি, ঠিক আছে, যে 7 থেকে আমরা শুরু করলাম, যে 7-তেও নিব, 7-এর ছোটও 7 নিতে পারবো, এই উপাদানগুলো ধরলাম যে এটা এক্স, এইটা আবার যাবে কোন পর্যন্ত? 28 পর্যন্ত। এটা চাইলে আমরা 0 থেকে শুরু করতে পারতাম, 1, 2, 3, 4 থেকে শুরু করতে পারতাম, তবে সেই ক্ষেত্রে এইখানে নিচে ইকুয়াল দিতে পারতাম না। ইকুয়াল দিলে এখানে শুধুমাত্র 7-এর ক্ষেত্রেই দেওয়া যাবে, যে 7-এর থেকে ছোটো বা 7-এর সমান, বা 28 থেকে ছোটো বা 28-এর সমান, এই রকম একটা সেট হচ্ছে এই এ সেট। আর এটা যদি আমরা ভালোভাবে লিখি, তখন লিখতে হবে যে এ ইকুয়াল টু যে এক্স সাজ দ্যাট এক্সটা কি? 7-এর গুণিতক, এবং এই যে সত্যটা কেবল পেলাম, সেটা লিখে দিতে পারি যে 7 এক্সের থেকে ছোট বা সমান, বা 28 থেকে ছোট বা সমান, এরকম একটা সেট। তাহলে আমরা সেট গঠন বা তালিকা সম্পর্কে একটু ধারণা আমরা পেলাম। এখন আর একটা আমরা দেখি, যে ধরি যে বি একটা সেট, সেই বি সেটে আমাদের আছে যে এক্স সাজ দ্যাট এক্স, এবং এটা কি আছে যে 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক। এইটা যে কোন পদ্ধতি আছে সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারতেছি, যে এটা সেট গঠন পদ্ধতিতে আছে। তো এইটাতেই এটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। তো এখানে আমাদের গুণনীয়ক, গুণিতক, মৌলিক, স্বাভাবিক, মানে সংখ্যা তত্ত্ব সম্পর্কে আমাদের ন্যূনতম কিছু ধারণা রাখতে হবে। ন্যূনতম থাকলেই আমাদের হবে। এটা আমাদের প্রাইমারি, হাই স্কুলের শুরুতে আর কি 6-7-এই আমরা এই সম্পর্কে কিছুটা দেখে এসেছি, সেই কারণে নতুন করে অতটা বলছি না। তবে এই অঙ্ক যেহেতু করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা ধারণা দিয়ে যাব,
যেমন 28-এর গুণনীয়ক মানে 28কে কী দ্বারা ভাগ করলে করা যাবে। 28কে যেমন 28 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, যে 28 ইকুয়াল টু 1 ইন্টু 28, 1 দিয়ে ভাগ করা যায়। আর কী দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে পরে এটা হয় 14, মানে 2 ইন্টু 14, 2 ইন্টু 14, এটাও করা যায়। আর কি করা যায়, এটাকে 4 দিয়ে করা যায়, 4 7 28। তার মানে এইটাকে কী দ্বারা ভাগ করতে পারলাম, 1 দিয়ে ভাগ করা যায়, 1কে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেহেতু এটা জোড় তাই মানে 2 দিয়েও ভাগ করা যায়। 4 7 28, 4 দিয়ে ভাগ করা যায়, আবার 7 4 7 28, 14 দুগুণে 28, আর 28 নিজে দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে আমরা কী পাইলাম, গুণনীয়কের সেট। এখান থেকে আমরা পেলাম 1 2 4 7 14 and 28। তাহলে এইগুলা যে পাইলাম এটাই আমাদের নির্ণেয় সেট। তাহলে নির্ণেয় সেটটা আমরা কী লিখতে পারি, যে নির্ণেয় সেট বি ইকুয়াল টু 1 2 4 7 14 and 28। এটাই আমাদের সেট। পরীক্ষাতে আসলে মূলত এই সংক্রান্তই সেট গঠন থেকেই তোমাদের তালিকাতে রূপান্তর করে সেটের অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। তাই এইটা সংক্রান্ত একটু আলোচনা করে গেলাম। তবে এই সেট গঠন সংক্রান্ত তোমাদের সংজ্ঞা আসতে পারে, যেহেতু নতুন সিলেবাস করছে, নতুন সিলেবাসের আলোকে এখন সংক্ষিপ্তও কিছু আসবে। তা এই সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে। এর জন্যই এই পদ্ধতির আর একটা নাম হচ্ছে রুল মেথড, মানে রুল মেথড নামেও একে চেনা যায়। সেটের উপাদান সংখ্যা গণনার উপর নির্ধারণ করে সেটকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম সেট, আর একটা হচ্ছে অসীম সেট। নাম দেখেই আমরা কিছুটা আইডিয়া করতে পারছি যে সসীম মানে যেই সেটের উপাদান সংখ্যা আমাদের জানা, মানে যেটা আমরা মূলত গণনা করতে পারি, তাকেই সসীম সেট বলে। যেমন আমরা এতক্ষণ ধরে যা লিখছি তার ম্যাক্সিমামই সসীম সেট লিখছি। যেমন এ ইকুয়াল টু 1 2 3 4, যে এখানে আমরা জানি যে এখানে শেষে শুরু হলো কী দিয়ে, শেষ হলো কী দিয়ে, মানে উপাদান আছে এখানে 4টা, গণনা করতে পারছি। এখন অসীম সেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি না। যেমন আমরা বলে দিই, এখানে আগে একটা বলেছিলাম যে যে এ ইকুয়াল টু বললাম যে এ যে এ যে সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো এখন বিজোড় সংখ্যার তো কোনো শেষ নাই। তো এখন বিজোড় সংখ্যা 2 3 করে 5 7 এরকম করতে করতে আমরা কত পর্যন্ত যাব। এখন এখানে তো গুণে শেষ করতে পারবো না, বা শেষ করাও যাবে না, সংখ্যা তো শেষ হবে না। সেই কারণে এটাকে আমরা অসীম সেট বলতেছি। তাহলে এক এক লাইনে যদি বলতে হয়, তো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না বা শেষ করা যাবে না বা শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন বললাম, বিজোড় সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সেট, অমূলদ সেট, জোড় সেট, বিজোড় সেট, যে কোনো এই 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 ক্যাটাগরির যে যত সেট আছে সবগুলা সেটই আমাদের অসীম সেটের উপাদান। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, বা সকল বিজোড় সংখ্যার সেটও অসীম সেট, সকল মূলদ সংখ্যার সেট, সকল মৌলিক সংখ্যার সেটও অসীম সেট, এরকম আমরা বলতে পারি। এখন আরও কিছু প্রকার সেট আছে, যেমন ফাঁকা সেট। যে বললাম যে ফাঁকা সেট বা এমটি সেট, দেখা গেল তোমাদের বাবা মা বললো বাজার থেকে চাল ডাল আটা ময়দা সুজি ইত্যাদি নিয়ে আসতে, কিন্তু তোমরা স্কুল বা পড়তে বাজারে গিয়ে কিছুই ভালো পেলা না,
কী করলা, যে খালি হাতে চলে আসলা, তাহলে কি হইলো, যে তোমাদের হাতে তো কিছুই থাকলো না। তাহলে তখন সেটাকে বলতেছে যে ফাঁকা, দ্যাট মিন্স ফাঁকা সেট। এই ফাঁকা সেটটাকে দুইটা ওয়েতে লেখা যায়, যে একটা বৃত্ত দেশে তাকে কেটে দিয়ে লেখা যায়, অথবা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কিছু না দিয়ে এটা লিখলেও এটা ফাঁকা সেট হবে। তাহলে ফাঁকা সেট কী হবে, ফাঁকা সেট আর সংখ্যা যদি আমরা দিই, যে সেটের কোনো উপাদান নেই তাকেই ফাঁকা সেট বলে। আর ফাঁকা সেটের প্রতীক এই যে একটা জিরো দিয়ে এটাকে কেটে দেওয়া, বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কোনো উপাদানই রাখবো না, তখন এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। এরপরে আমরা শিখবো হচ্ছে উপসেট। সসীম সেটের ভিতরে আমরা একটা সেট লিখছিলাম যে এ ইকুয়াল টু 1 2 3 4, এটা এ সেটের ভিতরে উপাদান কি 1 2 3 4। কারণ এই এ সেটের উপাদানগুলোর ভিতর থেকে যদি আমরা 1 2 এটাকে আলাদা করে নিই, বা 2 3 আলাদা করে নিই, বা 3 4 আলাদা করে নিই, বা প্রত্যেকে 1 2 3 4 প্রত্যেকে আবার আলাদা আলাদা করে নিই, তাহলে এই প্রত্যেকটাই হবে এই এ সেটটার অপোজিট। মানে এ সেট থেকে আমরা পাচ্ছি, যদি কোনো একটা বড় সেট থেকে, মেইন একটা সেট থেকে যদি ওই সেটের উপাদানগুলোকে নিয়ে আলাদা কোনো সেট গঠন করি, তখন সেই সেটটাকে বলা হবে এই সেটের উপসেট। যেমন এই 1 2 এই এ সেটটার উপসেট বা সাবসেট, আবার 2 3 এই সেটের ভিতরেও আছে, এইটাও এর সাবসেট, 3 4 এইটাও এর সাবসেট। এই সাবসেট লেখার জন্য বা উপসেট লেখার জন্য একটা চিহ্ন আছে, সেইটাকে এইরকম করে লেখা যায়, এইটাকে আমরা সাবসেট বলতে পারি। তাহলে এইখানে আমরা যে কোনোভাবেই লিখতে পারি যে 1 2 সাবসেট অফ এ দিতে পারি, যে এইখানে যে 1 2 দিতে পারি, বা এইগুলার সবগুলোর একটা নাম দিতে পারি। যে ধরি যে পি একটা সেট, পি যে কোনো একটা সেট, পি কোন সেট, পি ধরতে পারি যে 1 2 একটা সেট, আর এ তো আগে থেকে একটা সেট রয়েছে, বা এই পি সেটটাই পি সেটের একটা উপসেট, মানে এর সবগুলো উপাদান নিয়েও আমরা এই উপসেট গঠন করতে পারি। তাহলে আমরা এই সাবসেট অফ এর থেকে তো মূলত আইছি, আবার পি নিজেই নিজের সাবসেট হতে পারে, মানে পির সব উপাদানও তো আবার পির ভিতরে আছে। যদি এর ভিতরে কোনো উপাদান না থাকতো, যদি আমরা লিখতাম যে পি ইকুয়াল টু যে 7 8, তখন আমরা বলতে পারতাম না যে পি সাবসেট অফ পি, মানে এই উপাদানগুলো আবার এর ভিতরে নাই, বা এর ভিতরেও নাই, তখন আমরা পি সাবসেট অফ এ বলতে পারতাম না। তাহলে এর আগে একটা আমরা শিখে আসছিলাম ফাঁকা সেট। তাহলে এই ক্ষেত্রে ফাঁকা সেটটাও সকল সেটের আবার উপসেট, যে কোনো সেটের। আমরা বলতে পারি যে এই ফাঁকা সেট, এই সাবসেট অফ পি, যে ফাঁকা সেট সাবসেট অফ এ বি সি ডি। কারণ ফাঁকা সেট সকল কোন উপাদান নাও থাকতে পারে, ওই উপাদান না থাকাটাও তো ওর ভিতর থেকেই নেওয়া, আবার ওই উপাদানগুলোও আবার ওর ভিতর থেকেই নিলে আবার ওটাও একটা সাবসেট, আবার সবগুলো নিয়েও সাবসেট, আলাদা আলাদা নিয়েও সাবসেট, একটা একটা নিতেও পারি, দুইটা দুইটা করে, তিনটা করে, বা সবগুলো নিয়েও আমরা করতে পারি। তবে এর ভিতর একটা কথা আছে যে প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট। তা কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। আমরা ধরতে পারি যে কোনো একটা সেট এ, যে অন্য একটা নিই, যে 3 4 5 6, বি আর একটা নিই এখান থেকে, যে 3 5, এটা কি প্রকৃত সেট? এটা তো উপসেট, আমরা ধরতেই পারি যে এই 3 এই বি এর ভিতরে আছে, আবার এই যে 5, এই 5টাও এই বি এর ভিতরে আছে, তাহলে বলতে পারি বি হচ্ছে এই এ সেটটার সাবসেট। তো এই বি সেটটা আবার এই এ সেটেরও আবার প্রকৃত সেটও বটে।
কেননা এখানে এই সবগুলা নিলে আবার অপ্রকৃত সেট হয়ে যাবে। এখানের যে সংখ্যাগুলো আছে তার থেকে যদি কম উপাদানগুলো নিয়ে আর একটা সেট গঠিত করি, তখনই একমাত্র প্রকৃত উপসেট হবে। তো এখানকার উপাদান সংখ্যা ছিল 4টা, আর এখানে আসছে 2টা। 4 অবশ্যই 2 থেকে ছোট, সেই কারণে এই বি সেটটা অবশ্যই উপসেট এবং প্রকৃত উপসেট। কিন্তু সব এই এ সেটের সবগুলো উপাদানগুলো নিয়েই যদি আর একটা উপসেট গঠন করতাম, তখন সেটা আবার প্রকৃত উপসেট হইতো না। সেটা উপসেট বাট প্রকৃত উপসেট নয়। তো একটা সেটের কয়টি উপসেট হবে তা আমরা তার উপাদান সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারণ করতে পারি। যেমন আমরা এইখানে এ সেট লিখেছি, এ সেটের উপাদান সংখ্যা মানে এ সেটে কয়টা সদস্য আছে বা কয়টা মোট আমরা নাম্বার লিখলাম। এখানে উপাদান লিখলাম 1 2 3 4, মানে 4টা লিখছি, তার মানে এর উপাদান সংখ্যা 4। তা আমরা ধরলাম n = 4, মানে এর উপাদান সংখ্যা 4। এই n = 4 এটা লিখলাম এই কারণে যে এই উপসেটগুলা 2n এই সূত্রটা মেনে চলে। তার মানে এইখানে উপাদান সংখ্যা আছে 4টা, 2n মানে 2^4, মানে 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে এই সেটটার উপসেট হবে 16টি। আবার যদি এরকম হইতো যে একটা বড় একটা সেট নিতাম, যার হয়তো যে উপাদান সংখ্যা 5টা, যে 1 2 3 4 5, ধরলাম এইটা = c এই একটা সেট, যে এর উপাদান সংখ্যা n কয়টা হয়েছে এখানে উপাদান গুণে দেখলাম যে এখানে হয়েছে 5টি। তাহলে এখানে 5টি হলে এর উপসেট হবে 2n, মানে 2n মানে 2^4, মানে n এর জায়গায় 5 বসাবো, মানে 2 হবে 5 বার গুণ, 2 × 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে এইখানে হবে 32টা। এখন আমাদের যদি উপসেট নির্ণয় করতেই বলে, তখন আমরা এটা সূত্রটা মাথায় রাখতে হবে, আর মাথায় রেখে সেরে তারপরে এই উপসেটগুলো বানাইতে হবে। আমরা ছোটোখাটো একটা উপসেট আমরা নির্ণয় করে ফেলি। ধরি যে এই x = যে a b c। তো এইটা যদি হয়, এর উপসেট আমরা কি লিখতে পারি, যে এর নিজে একটা লিখতে পারি, b একটা লিখতে পারি, c একটা লিখতে পারি, ab একটা লিখতে পারি, bc একটা লিখতে পারি, ac একটা লিখতে পারি, এ বি সি তিনটা মিলেই একটা লিখতে পারি। তাহলে আমাদের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা তো হওয়ার কথা না, আমাদের আর একটা হবে, আর যে একটা বাকি থাকবে সেটাকে আমরা ফাঁকা সেট হিসেবে লিখে দেব। তাহলে এখানে হয়ে গেল 8টা। তা আমরা প্রথমে যেটা দেখছিলাম যে 2n এই সূত্রটা মেনে চলবে, সেটা কিভাবে মেনে চললো দেখি। যে এইখানে মোট উপাদান সংখ্যা মানে n আছে কয়টা, 3। আমরা বলছিলাম 2n কে সমর্থন করবে, মানে 2^3 হবে, মানে 2 3 বার গুণ হবে, 2 × 2 × 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে এর যে সাবসেট হবে সেটার উপাদান সংখ্যা মোট যে হবে সেটার সংখ্যা হবে কত, 8টি। এখানে গুণেও দেখলাম যে এখানে আছে 8টি, সেই কারণে এই সূত্রটা সমর্থন করে। মাঝে মাঝে পরীক্ষাতে এরকম সূত্র দেয়, এই সূত্রটা দিয়ে অঙ্কটাও দিয়ে দেয়, যে একটা সেট দিয়ে দিল, এই সেটটা 2n কে সমর্থন করে কি না। এটা মূলত আমরা পাওয়ার সেট করে ফেললাম, মানে শক্তি সেট। এই পাওয়ার সেটকে পি অফ যে কোনো একটা XYZ ABCD দিয়ে লেখা যায়। যেমন এইটা করছি পি অফ এক্স। পাওয়ার সেট মানে এইটাকে কতভাবে লেখা যায়, মানে এই সেটটার কতটা সাবসেট তুমি বানাইতে পারবা, সেইটাই তার পাওয়ার সেট হিসেবে গণ্য করা হবে। তবে একসাথে আমরা দুটো জিনিস শিখে ফেলালাম, সাবসেট, প্রকৃত সাবসেট, অপ্রকৃত সাবসেট,
সাথে পাওয়ার সেট মানে শক্তি সেট। আবার এইটা 2n কে সমর্থন করে কিনা সেই সংক্রান্ত একটা ছোটোখাটো আইডিয়া আমরা পেয়ে গেলাম। এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে সেটের অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগ। এটা আমরা আরও অন্য চ্যাপ্টার গিয়েও দেখতে পারবো, যে ধারার অঙ্কতে দেখতে পারবো যে যে দুটি সংখ্যার অন্তর দিয়ে করা লাগে, মাঝে মাঝে এই অন্তর দিয়েও লেখা কিছু অঙ্ক থাকে। তার মানে আমরা মনে রাখতে হবে যে অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে বিয়োগ। তাই এখানে সেটের অন্তর মানে সেট, দুটা সেটের বিয়োগ আর কি। তাহলে সেটের অন্তর, দ্যাট মিনস ডিফারেন্স অফ সেট। যে আমরা যে দুটা সেট লিখতে পারি, যে এ একটা সেট, এ যে কোনো সেট ধরতে পারি। এর আগে যেটা করছি যে 1 2 3 4 এটাও লিখতে পারি, বা অন্য একটা লিখি যে 3 4 5 লিখলাম। আর একটা সেট লিখতে পারি, যে ধরলাম যে এটা বি একটা সেট, কি বি সেট কী হবে 3 5, এটা একটা সেট। এখন এই দুইটাকে যদি আমরা অন্তর করি মানে বিয়োগ করি, তখন আমরা এটাকে লিখতে পারি যে এ বাদ বি, বা এ বাদ বি। এটা পড়ার সময় আমরা কি করব, যে এ বাদ বি, এ বাদ বি মানে এটাকে এরকম অ্যারো চিহ্ন দিয়ে এরকম লেখা যায়, আবার এই মাইনাস দিয়েও লেখা যায়। বাট পড়ার সময় আমরা এটাকে বাদ মানে এ বাদ বি, এ বাদ বি এরকম করে পড়বো। লেখার সময় দুটোর একটা লিখলেই হবে। তো আমরা যেহেতু এটাই করেই ফেলাম, তো এটা দেখি যে এ বাদ বি মানে এ বিয়োগ বি। আমরা নর্মাল যে বিয়োগগুলো করি তখন যেগুলো থাকে আমাদের 10 থেকে 5 বিয়োগ। তা মূলত আমরা বিয়োগটা কীভাবে করি, যে 10-এর ভিতরে কি কি আছে, আসলে 10-এর ভিতরে 1 থেকে 10 পর্যন্ত এই সবগুলো আছে। মানে এই 10-এর ভিতরে আছে কি 5, 2টা আছে মূলত। 10-এর ভিতরে কি আছে মূলত, 10-এর ভিতর 5 যোগ 5 এইটাই আছে। আর এখান থেকে আমরা বলছি যে 5টা বিয়োগ দিতে হবে। তার মানে এই 10-এর থেকে এই 5টা আসলে বাদ দিয়ে দিচ্ছি। এই 10টা বাদ দিলে এখানে আর 5 থেকে যাচ্ছে, সেটাই আমাদের ছিল বিয়োগ। এইখানেও সেম প্রসেসে যে এ বিয়োগ বি মানে এর উপাদানগুলো আগে লিখবো, যে 1 2 3 4 5 বিয়োগ চিহ্ন দিয়ে, যাকে আমরা বাদ বলতেছি 3 4। তো এই ক্ষেত্রে বিয়োগটা কি হবে, এই ক্ষেত্রে বিয়োগের বেলায় এই যে পরে যেই সংখ্যাগুলো বিয়োগ করব, যেই সংখ্যাগুলো বিয়োগ দিতে হবে, সেই সংখ্যাগুলোর জন্য এই প্রথম সেটের ভিতরে না থাকে, সেই একটা উপাদানও আমাদের থাকা যাবে না। যেমন এইখানে 3 যেগুলো মিলে যাবে মেনলি, যে 3 3 এটা কেটে দেবো, এই 5 5 কেটে দেবো। এই কেটে দেওয়ার পরে এই অংশে, প্রথম অংশে যেইগুলো অবশিষ্ট থাকবে সেটাই মূলত এখানে বিয়োগ সেট। তাহলে এখানে কি থাকতেছে 1 2 4, এইটাই এখানে বিয়োগ। কারণ আমরা অন্য আর একটা অঙ্কতে যদি যাই, ধরি যে এ ইকুয়াল টু 4 5 6 7 এবং আরেকটা সেট বি ইকুয়াল টু 3 7 3 7 8 9, এটা একটা সেট। এখন এ বাদ বি, এ বিয়োগ বি যদি করি, এর থেকে বি যদি বিয়োগ করে দিই মানে অন্তর করি, তখন এটা আমরা লিখব, এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসিয়ে দুইটা তখন কি হবে, তখন লিখে ফেলে এখন যে আমরা অঙ্ক শুরুতে দেখতে পাচ্ছি এখানে 3, এই 3 এখানে নাই, এখানে 7, এখানে 7 হ্যাঁ আছে, কেটে দিই। এখানে 8, এখানে এতে 8 নাই, 9 এই এতে 9 নাই। তা এইগুলা এইখানেও তো কিছু বেঁচে থাকলো, বি সেটেও তো কিছু বেঁচে থাকলো, আবার এ সেটেও তো কিছু বেঁচে থাকলো। তাহলে এখানে বিয়োগের সিস্টেমটা কি হবে, বিয়োগের সিস্টেমটা হবে বি সেটের কোনো উপাদানই আমরা লিখতে পারবো না। এই বি সেটের উপাদান বাদ দিয়ে এ সেটের যেই উপাদানগুলো বেঁচে থাকলো সেই উপাদানগুলো নিয়ে গঠিত করে নতুন যে সেটটা হলো সেটাই আমাদের হবে এখানে এ বিয়োগ বি বা এ বাদ বি। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছো।
মূলত এখানে প্রথমে কমন কি কি আছে সেটা দেখতে হবে। সেই কমনগুলা বাদ দিয়ে এতে যেই উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেইগুলা দিয়েই যে নতুন সেট গঠিত হবে সেটাই হবে এ বিয়োগ বি। এখন প্রশ্নে এ বি সির পরিবর্তে এক্স ওয়াই জেড অন্য অনেক কিছু থাকতে পারে, তখন আমরা সেইগুলো নিয়ে মূলত আলোচনা করব। এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক মানে টোটাল একটা যে বড় সেটটা ছিল, মূলত সেই সেট থেকেই আমরা সবগুলো সেট আমরা তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। এক বিষয়ে আমরা বলতে পারি যে ওই মেন যে সেটটা ছিল, যে আমরা একটা উপসেট করলাম না, যে এখানে আমরা 1 2 3 4 5 6 7 এরকম বড় একটা সেট, যে এই সেট থেকে আমরা পরবর্তীতে দেখা গেলো এ নিলাম। এ এর পরিবর্তে আমরা নর্মালি আমরা এই সার্বিক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটকে আমরা নর্মালি ইউ দিয়ে লিখি, তবে অন্য কিছু লিখলেও সমস্যা নাই তো বোঝার জন্য, তবে আমরা ইউ দিয়েই লিখব। তো এই এই ইউ এর ভিতর থেকে আমরা নতুন আরও কিছু সেট আমরা বানাবো। ধরলাম যে এ বানাচ্ছি, তাহলে এ আমরা ধরলাম যে 1 3 5, এই তিনটে উপাদান। আবার পরে বি বানাইলাম হচ্ছে 2 4 আরেকটা ধরা গেল সি বানালাম দেখা গেলো 2 4 5 7, এগুলো এইটা বানাইলাম। এই যে মূলত নিলাম এই এ সেটটা ইউ সেটের সাবসেট, বি সেটটাও ইউ সেটের সাবসেট, সি সেটটাও ইউ সেটের সাবসেট, কেননা এই সবগুলো উপাদানই ইউতে রয়েছে। এই কারণে এই ইউটা আবার এখানে সার্বিক সেট নামে আমরা পরিচিত। এই সার্বিক সেটকে আবার ইউনিভার্সাল সেটও বলা হয়। তো এইটা আমরা পরীক্ষাতে যে কোনোভাবেই দিবে, সার্বিক সেট দিয়ে দিতে পারে, তখন তার থেকে আমরা কোনো বিয়োগ করতে বলতে পারে। তো এইরকম করে আমরা লিখতে পারি। আরেকটা যেটা উপাদান আছে সেটা আমাদের হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট, যে পূরক সেট। তো পূরক সেট আমরা দুইটা ওয়েতে লিখতে পারি, যে পূরক সেট যে সেটা হচ্ছে এ উপরে সি দিতে পারি, বা এর উপরে এই যে প্রাইম বা এই যেরকম একটা ডট দিতে পারি, বা কমা জাতীয় এরকম প্রাইম দিতে পারি। এই দুইটা দিয়েই আমরা লিখতে পারি। তো এই এ প্রাইম বা এ সিটা মূলত কি, তা আমাদের এখানে আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে ভেনচিত্র। ভেনচিত্রটা যদি আমরা একটু আলোচনা করি, তখন এই যে টোটাল একটা বক্স করলাম, ভেনচিত্র মূলত ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো এইখানে আমরা একটা আয়ত এঁকে নিলাম, যে এই আয়তটা হচ্ছে টোটাল ক্ষেত্র, মানে এইখানে যা যা থাকবে সবগুলাই হচ্ছে আমাদের সার্বিকের ভিতরে আমরা ফেলাই দিতে পারবো, যে এটাকে আমরা বললাম হচ্ছে সার্বিক সেট, এই টোটালটা। এখন এইখানের ভিতরে একটা আমরা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তটাকে আমরা যদি ধরি এ, তাহলে এই যে আমরা যেটা বেঁচে রইলো বৃত্তর বাদে যেটা আমাদের থাকলো, এইটাকেই আমরা বলতেছি হচ্ছে এ ইউ বিয়োগ এ, তাই না? এখানে ইউ থেকে যদি এইটুক বাদ দিই, তাহলে এই যে যেটা বৃত্তর বাইরের যে অংশটা সেটা পাবো। এইটাকেই মূলত আমরা এ উপরে সি বা এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে এ প্রাইম বা এ সি ইকুয়াল টু লিখতে পারি ইউ মাইনাস এ, বা ইউ বাদ এ, এইটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তা আমরা বিয়োগটা তো আমরা আগেই শিখেছি। এইখানে থেকে যদি আমরা বিয়োগটা করতে চাই, তাহলে এখানে ইউ এর যে উপাদানগুলো ছিল আর এর উপাদানগুলো ছিল সেটা দিয়ে আমরা করতে পারি। এটা তোমরা নিজে বাড়িতে চেষ্টা করে দেখতে পারো। এরপরে আমরা যেই টপিকসে আসবো সেটা হচ্ছে আমাদের সংযোগ সেট, মানে ইউনিয়ন অফ সেটস। সংযোগের ভিতরেই তো আমরা আছে যোগ, মানে এটাকে আমরা দুইটা সেটের যোগফল রূপে বলতে পারি সংযোগ সেট। তো এইটা লেখার জন্য মানে দুই বা ততোধিক, মানে দুইয়ের অধিক সেটগুলোকে যদি মিলিয়ে একটা সেটে আমরা নিয়ে আসতে পারি, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে সংযোগ সেট।
যেমন এইখানে আমাদের আছে এ ইকুয়াল টু আমাদের লিখেছি যে এ ইকুয়াল টু 1 3 5, বি ইকুয়াল টু 2 4 6। এই দুইটা যোগ করে যদি ফেলি, দুইটার উপাদান মিলে একটা উপাদান হবে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা করতে পারি যে 1 2 3 4 5 একটু সিরিয়ালে লিখলাম আর কি। তো এই দুইটা মিলে আমাদের এই সেটটাই পেলাম। এইটার নাম হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তো এইটা আমরা যখন লিখবো তখন এই ইউ দিয়ে, মানে এ ইউনিয়ন বি পড়ার সময় এ ইউনিয়ন বি পড়বো, ইংলিশটা পড়াই বেটার। সংযোগও পড়তে পারো তোমরা, তবে ইংলিশটা পড়লেই বেশি ভালো হবে। তো এই ইউনিয়ন বি, এইটা যদি আমরা এই উপাদানটাই আমরা করি, তাহলে আমাদের কি হবে? যে মানে এইখানে মেন কথা হচ্ছে যে এইখানে সবগুলো উপাদানই আমরা লিখবো, কমন আনকমন সব। কমন মানে এইখানের ভিতরে যদি কমনও থাকে, মানে দুইটা উপাদান মিলেও যায়, সেটাও আমরা লিখবো। আর যদি নাও মিলে সেটাও আমরা লিখবো। যদি আমরা লিখি যে এ আস্তে আস্তে 1 3 5, আবার এখানে যদি আমরা বি যেটা আগেটাই ধরছি সেটাই লিখি 2 4 6, এই উপাদান। এখন এই উপাদান দুইটার ভিতরে কমন কিছুই নাই, সবই আনকমন। সে কারণে আমরা এই উপাদানও লিখবো, এর উপাদান, এবং বির উপাদান সেটাও লিখবো। তাহলে লিখলে একটু সিরিয়াল বাই লিখলে ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নেই। তবে আমরা যেহেতু 1 2 3 4 এগুলো সিরিয়াল বাই লিখি বা লিখে অভ্যস্ত, সেইভাবে আমরা লিখবো বা লেখার চেষ্টা করবো আর কি। তাহলে 1 2 3 4 5 6 এটা নিয়েই আমাদের একটা সেট গঠিত হয়ে গেল। এটাকেই আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি। তাহলে কমন, এখানকার মূল বিষয়টা হচ্ছে যে এখানে কমন আনকমন যা কিছু আছে, মূলত যা একটা উপাদানও বাদ যাবে না, সবগুলো উপাদানে আমরা লিখব। যদি কোনো কারণে কমন চলে আসে, তার মানে একটা সংখ্যা দুইবার আসবে, কিন্তু দুইবার আমরা লিখব না, সেই সংখ্যাটাকে একবারই কাউন্ট করে একবার লিখে যাব। যেমন আমরা ধরতে পারি যে এখন এর একটা উপাদান আমরা লিখেছি, যে ধরলাম যে 3 4 5, এইটা একটা আমরা উপাদান লিখলাম। এখন বি আর একটা সেট নিলাম যে 4 5 6। তো এখন এ ইউনিয়ন বি যদি আমরা করি, তখন এখানে বলতেছে যে কমন আনকমন সবই লিখবো। তাই এটাকে লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তা ইউনিয়ন চিহ্নটা দিব। তো এইটাকে ইউ এর মতনই অনেকটা। তাই এখানে এ ইউনিয়ন বিটা আমরা লিখে ফেললাম। এখানের ভিতরে দেখতেছি কমন কিছু আছে, যে এখানে এই যে 4টা আছে, এই 4টা আছে কমন, আর এইখানে 5, এই 5টাও আছে কমন। তার মানে আমরা যখন লিখবো তখন কি 3 4 4 5 5 6 এরকম লেখা উচিত ছিল। সবগুলোই আমরা বললাম যে সবগুলোই লিখবো, তাহলে এরকমই তো লেখা উচিত। কিন্তু না, যেহেতু এই 4 4, মানে এই 4 তো মূলত একটাই 4। পৃথিবীতে তো একটা 4 বললেই তো সব এই 4 একই, আমি তো চিনব, দুইটা তো লেখার দরকার নেই। সেই কারণে এখানে লিখতে হয় যে 3 4 5 6। তার মানে যদি কোনোটা দুইবার আসে, তখন সেটাকে একবার কাউন্ট করেই একবার লিখবো, দুইবার লিখবো না। তার মানে এই যে উপরের লাইন, এই উপরের লাইনটা আর লিখবো না, সরাসরি আমরা এই যে তৃতীয় লাইনটাতেই লিখবো। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন, মানে সেট 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 মানে হচ্ছে দুই বা ততোধিক যে সেটের সাধারণ উপাদানগুলো আছে, মানে কমন যে উপাদানগুলো আছে সেইগুলা নিয়েই যে সেটটা গঠিত হবে, সেটার নামই হচ্ছে সেট সেট ছেদ সেট, মানে ইন্টারসেকশন অফ সেট। এইটাকে প্রকাশ করার জন্য এ ইন্টারসেকশন বি, মানে এই দুটার মাঝে কমন যে উপাদানগুলো থাকবে শুধু সেইগুলাই লিখব। যদি তোমরা বলতে পারো যে কমন কি সবসময় থাকবে, না, কমন সবসময় নাও থাকতে পারে। যে আমরা উপরে যে অঙ্কটা করেছি সেই আগের এটাই আমরা যদি নিই, যে এ ইকুয়াল টু 1 3 5 এটা ছিল, আর বির উপাদান আমরা নিয়েছিলাম 2 4 6, সেইটাই আমরা নিই। দেখছি এর ভিতরে কোনো উপাদানই কমন নাই। তাহলে কমন না থাকলে কি কিছুই লিখবো না? কিছু তো লিখতে হবে। না, কিছুই লিখবো না, তখন সেটাকে ফাঁকা সেট হিসেবে লিখবো। এই উপাদানের ভিতরে কিছুই নাই, তার মানে ফাঁকা, এইরকমও লিখতে পারি। বা এই শূন্য দেশের এই টার্ম দিয়ে এটাও একটা ফাঁকা সেট, মানে এই দুইটার একটা আমরা লিখতে পারি।
তখন এটাকে আমরা বলতে পারবো যে ফাঁকা সেট। আর আমরা যদি কোনো উপাদানে আমরা যদি নিই, দেখা গেলো যে কমন যাই সেরকম একটা নিয়ে আমরা উদাহরণ দিতে পারি যে A ইকুয়াল টু আমরা নিলাম হচ্ছে 1 2 3 4 এর উপাদান, B ইকুয়াল টু আর একটা সেট যার উপাদান হচ্ছে 3 4 5 6। তাহলে A ইন্টারসেকশন উল্টা করে ইউ আর কি, এইটা যদি লিখি সব উপাদানগুলো তখন তোমরা লিখবা, লিখে প্রথম যখন তোমরা করবা তখন এই উপাদানগুলোর জন্য একটা করে পেন্সিল রেখে দেবা। তো পেন্সিল রেখে দিলে কী সুবিধা হবে, যে এখানে কমন কি আনকমন কি আছে সেটা তুমি পেন্সিল দিয়ে গোল দিতে পারবা, মার্ক করতে পারবা আর কি। যে 1 এখানে আছে, এইখানে নাই। 2 এইখানে আছে, এই বিতে নাই। 3 এইখানেও আছে, এইখানেও আছে, এই 3তে একটা গোল দিয়ে দাও। এই 4 এইখানে আছে, এইখানেও আছে, এই 4 একটা গোল দাও। এই 5 এইখানেই আছে বিতে, এতে আর নাই। 6 এইখানে আছে বাট এইখানে নাই। তাহলে যেই গোলগুলা আমরা করলাম সেই গোলগুলা দিয়েই একটা সেট গঠিত হবে, সেইটার নামই হচ্ছে ইন্টারসেকশন সেট। মানে কমন উপাদান দুইটার ভিতরেই থাকবে এমন যে উপাদানগুলো আছে সেইগুলা নিয়ে যেই সেটটা গঠিত হবে সেটার নামই হচ্ছে ইন্টারসেকশন সেট। তাহলে আমরা সেট সংক্রান্ত মোটামুটি কিছু টপিকস আমরা করেছি। আরও একটা যে সেট সেটা হচ্ছে যে এইটাই আমরা করছি যে এই উপাদানটা রয়েছে। আবার প্রথমে যেটা আমরা করছিলাম যে এই কমন যেগুলো গেল না, যে এর উপাদান বির উপাদান কোনোটাই মিলে না, তখন সেটাকে আমরা ফাঁকা সেট হিসেবে লিখছি। এই সেটটাই হচ্ছে আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে নিষেধ সেট। নিষেধ সেট, ডিসজাংশন সেট। তাহলে আমরা সেটের অনেকগুলা টপিকস আমরা পাইছি। তো কী টপিকস আমরা পাইলাম, তা আমরা যদি প্রথম থেকে একটা রিভিশনে চলে আসি তখন আমরা দেখতে পারি যে এখানে আমরা সেট সংক্রান্ত যেই টপিকস মানে সেটের সংজ্ঞা সংক্রান্ত একটা পাইছি। যে কি পাইলাম, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। মানে সবগুলা যে কোনো বস্তুই হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো বাজার করতে গেলাম একটা লিস্ট হইতে পারে, ডিনার সেট নিয়ে করতে পারে, কলমের একটা সেট, চাবির সেট, যে ছোট চাবি বড় চাবি এগুলা নিয়েও একটা সেট হইতে পারে। এই যে উপাদানগুলো নিয়ে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে লেখি সেগুলো হচ্ছে আমাদের সেট। এবং সেটের প্রকারভেদ আমরা পড়েছিলাম যে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। আবার তালিকা থেকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতি যে প্রকাশ করা সেটাও আমরা মূলত এই টপিকগুলোর ভিতরের থেকে পেয়ে গেছিলাম। আর তখন গণনার উপর ডিপেন্ড করেও সেটকে আমরা একটা পার্টে ভাগ করছি, যেগুলোকে গণনা করতে পারি সেগুলোকে সসীম সেট। আর ওই সেটের সংখ্যাগুলো গণনা করতে পারি না, যে অনেক সেট, যে বিজোড় সংখ্যার সেট, এগুলো আমরা গণনা করতে পারছিলাম না, তখন আমরা এটাকে বলছিলাম অসীম সেট। আরেকটা আমরা বলছিলাম ফাঁকা সেট, মানে যেই সেটে কোনো উপাদানই নাই সেইটাকে আমরা বলছিলাম ফাঁকা সেট। আরেকটা বলছিলাম আমরা উপসেটগুলো কী হবে, একটা বড় একটা সেট বা যে কোনো একটা সেটের থেকে সেই সেটের ভিতর থেকে কিছু অংশ নিয়ে আসতে পারি বা পুরোটাই নিয়ে আসতে পারি। পুরো উপাদানগুলো নিলেও হবে বা একটা নিলেও হবে বা কিছু না নিলেও হবে। সেইটা নিলে যা পাইছিলাম সেটা আমরা উপসেট পাইছিলাম। উপসেটের ভিতর প্রত্যেকটা উপসেটের একটা কমন উপসেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। মানে ফাঁকা সেটটা প্রত্যেকটা উপসেটেরই একটা উপসেট, মানে প্রত্যেকটা সেটেরই আমরা পাইতে পারবো। এই উপসেটকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করছিলাম, এই যে সাবসেট। উপসেট মানে সাবসেট, এই সাবসেটকে এইরকম করে আমরা লিখতে পারি, এটা হচ্ছে সাবসেট। এটা আমরা দেখে আসছি। আবার এই সাবসেটগুলো 2n এই সূত্রকে সমর্থন করে, এই টপিক্সটা আমরা কিছুটা আমরা দেখছি। ফুল অঙ্ক আমরা করিনি, আমরা একটা জাস্ট আইডিয়া, আজকে বেসিক আমরা দেখে যাচ্ছি। পরবর্তীতে আমরা অঙ্ক করতে গেলে আমরা পুরোটাই আমরা দেখব। আজকে জাস্ট বেসিক মৌলিক বিষয় সংক্রান্ত একটা দেখেছি। তারপর আমরা সেটার অন্তর দেখেছি, মানে বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। যে বিয়োগের আরেকবার একটু বলে দিই, যেমন এখানে 2টা উপাদান আমরা নিয়েছিলাম,
এই দুইটা সেট, এ একটা সেট, বি একটা সেট, এই এই দুইটা সেটকে আমরা অন্তর সেট করতে গেলে আমরা কি করেছিলাম যে এ বাদ বি, বাদ মূলত বিয়োগ চিহ্ন বা এখানে স্ল্যাশ দিয়েও লিখতে পারি। এ বিয়োগ বি মানে এর উপাদান লিখেছে, বির উপাদানগুলো লিখেছিলাম। তখন কি করছি, এর বির উপাদানগুলো মানে কমন যে আইটেমগুলো সেগুলো আমরা কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পরে যেগুলো বেঁচে ছিল, যে এখানে এইটা কমন ছিল, এইগুলা কমন ছিল, এই কমনগুলো বাদে যেগুলো ছিল সেইগুলো হয়ে গেছিলো আমাদের অন্তর সেট বা বাদ সেট। এই বাদ, এ বাদ বি, এটা আমরা দেখেছিলাম এই টপিক্সটা। আর কি দেখেছিলাম যে এই টপিক্স সংক্রান্ত এই ইউনিভার্সাল সেট একটা দেখছিলাম। ইউনিভার্সাল সেট টোটাল একটা সেট, যেই সেটটা আমাদের সেই সেটটা থেকে আমরা পরবর্তীতে অন্য কোনো সেট আমরা নির্ণয় করব, সেটা ছিল আমাদের সার্বিক সেট। মানে সবগুলা সেট যে যেই সেটের সাবসেট সেইটাই হচ্ছে আমাদের ছিল সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের পর আমরা একটা পূরক সেট সংক্রান্ত দেখেছিলাম। যে পূরক সেটটা কী ছিল, যে এই যে এ একটা উপাদান ছিল, এই উপাদানটা বাদে এর ভিতরে যেই ইউনিভার্সালের যে উপাদানগুলো রয়েছে সেটাই আমাদের ছিল আমাদের পূরক সেট। পূরক সেটকে এ প্রাইম বা এ সি দিয়ে লেখা যায়। এই এ সি ইকুয়াল টু সি ইউ মাইনাস এ, মানে এই ইউ এর উপাদানগুলো ভিতরে এই এর উপাদানগুলো থাকবে না। এ বাদে ইউ এর যে উপাদানগুলো থাকবে, এই যে আমরা যেগুলো আমরা দাগ দিয়েছি, সেইটা হচ্ছে আমাদের পূরক সেট। আর একটা টপিকস আমরা দেখেছি যে তারপরেই দেখেছি সংযোগ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এই ইউনিয়ন সেটকে এই যে ইউ দিয়ে লেখা হয়, ইউ দিয়ে আমরা লিখেছি। চিহ্নগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই চিহ্ন, ইউনিয়ন, ইন্টারসেকশন একটু উলটপালট হয়ে গেলে অঙ্কটা টোটালি আমাদের ভুল হয়ে যাবে। তো ইউনিয়নগুলো কী ছিল, কমন আনকমন সবগুলো টপিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে আমরা কমন আনকমন যতগুলোই থাকবে সবগুলোই লিখবো। একটা সংখ্যা দুইবার চলে আসলে সেটা আমরা একবার করে লিখবো, দুইবার করে লিখবো না। আর একটা ছিল হচ্ছে সেটটা আমাদের কী পেয়েছিলাম, যে সেটের ইংলিশটা আমাদের ছিল ইন্টারসেকশন মানে আমাদের মূলত এগুলো বাদ দিয়ে দেবো। বাদগুলো মূলত কমনগুলো লিখবো, দুইটার ভিতরেই কমন যে উপাদানগুলো থাকবে সেইগুলোই লিখবো। আবার এই কমনের ভিতরে যদি কোনো সংখ্যা কমনই না যায়, তখন আমরা বলছিলাম যে এটাকে বলা হচ্ছে যে ফাঁকা সেট দিয়ে লিখবো। এই ফাঁকা সেটটারও আবার আরেকটা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে নিচ্ছেদ সেট। তাহলে এখানে আমরা আরেকটা পেয়েছিলাম যে পাওয়ার সেট। পাওয়ার সেটটা আমরা মূলত সাবসেটের ভিতরেই আমরা আলোচনা করে ফেলেছিলাম। তাহলে এখানে এই হলো আমাদের একটা যা বলতে পারি আমাদের এই অধ্যায়ের সেট সংক্রান্ত আর কি মূলত যা যা আছে। আরও কিছু টপিকস আছে, তবে এটা পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব। ধন্যবাদ। ক্লাসটা আশা করি উপভোগ করেছো। তা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আর আমাদেরকে ইনবক্সে নক করতে পারো। আমি তোমাদেরকে আশা করি আর একটু ভালো করে বুঝিয়ে দিতে পারো কোন কোন টপিক্সে তোমরা কম বুঝেছো বা কোন কোন টপিক্স তোমরা বুঝোনি, সেটাকে অবশ্যই আমাকে বলবে। তার ফলে আমি তোমাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ।